বাংলাদেশের কূটনৈতিক পাড়ায় বহুল আলোচিত চরিত্র ছিল পিটার ডি হাস। তিনি ছিলেন ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত। ঢাকায় যুক্তরাষ্ট্রের 17তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস। 2022 সালের মার্চ থেকে 2024 সালের 23শে জুলাই পর্যন্ত তিনি ঢাকার মার্কিন দূতাবাসে ছিলেন। ডক্টর ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ পিটার হাস বাংলাদেশ ছাড়ার পরপরই 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। হাস চলে যাওয়ার পর প্রায় 6 মাস যুক্তরাষ্ট্র দূতাবাসের দায়িত্ব সামলান ডেপুটি চিফ অফ মিশন মেগান বোল্টিন। এরপর 11ই জানুয়ারি থেকে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে আসেন ট্রেসিয়ান জ্যাকবসন। বাইডেন আমলের শেষ সময়ে নিয়োগ পাওয়া ট্রেসি ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ হিসেবেই ছিলেন। অনেকে ধরেই নিয়েছিলেন বেশ দীর্ঘ সময় ঢাকায় থাকবেন ট্রেসিয়ান জ্যাকবসন। ঠিক একইভাবে ভারত এবং পাকিস্তানেও শূন্য রয়েছে আমেরিকান রাষ্ট্রদূতের পদ। সেখানেও দায়িত্ব সামলাচ্ছেন দুজন চার্জ দ্য অ্যাফেয়ার্স। তবে দিল্লি ওয়াশিংটন বাণিজ্য যুদ্ধ এবং রাশিয়া চীনের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতায় হঠাৎ করে বদলে গেছে ট্রাম্পের হিসেব নিকাশ। অনেকটা আকস্মিকভাবে 22শে আগস্ট ভারতে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে সার্জিও গোরকে মনোনয়ন দেন ট্রাম্প। মজার বিষয় হলো, সোভিয়েত বংশোদ্ভূত সার্জিও একদিকে যেমন ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ, তেমনি রাশিয়ার সঙ্গেও রয়েছে যোগাযোগ। এই বিষয়টিকে ট্রাম্প কাজে লাগিয়ে ভারতের মন গলাতে চান বলে রয়েছে আলোচনা। মনোনয়ন দেওয়ার সময় হোয়াইট হাউস জানায়, সার্জিও গোর দিল্লিতে নিয়োগপ্রাপ্ত হলেও তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। অর্থাৎ পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশগুলোর চার্জ দ্য অ্যাফেয়ার্সের রিপোর্টিং বস হবেন তিনি। মনোনয়ন দেওয়ার পর সার্জিওর প্রশংসা করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, প্রেসিডেন্সিয়াল পার্সোনাল ডিরেক্টর হিসেবে সার্জিওর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলের জন্য আমার এমন একজন প্রয়োজন যার উপর আমি পুরোপুরি আস্থা রাখতে পারি। 38 বছর বয়সী সার্জিও কূটনীতিতে তেমন দক্ষ না হলেও ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি ট্রাম্পের লেখা বই প্রকাশ করেছেন। 2024 সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারে অর্থ সংগ্রহে বড় ভূমিকা রাখেন এবং ওয়াশিংটনে ট্রাম্পের বিশ্বস্ত সহযোগীদের নিয়োগেও সহায়তা করেন। গোর বাগড়া দেয় ইলন মাস্ক মন মতো নাসার প্রধান নিয়োগ করতে পারেননি, তাতেই চটেছিলেন এই ধনকুবের। গোরকে বলেছিলেন সাপ। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তি দিল্লিতে রাষ্ট্রদূত হলে হোয়াইট হাউসের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হবে। আবার তার নিয়ন্ত্রণে থাকবে প্রতিবেশী দেশগুলোর আমেরিকান কূটনীতিকেরা। ফলে এদিক থেকেও বাড়তি সুবিধা তৈরি হতে পারে ভারতের জন্য। দর্শক, ভারতের সার্জিও গোরের নিয়োগ চূড়ান্ত হবে আমেরিকান সিনেটের অনুমোদনের পর, আর সেই অনুমোদন পেতে কিছুদিন লাগতে পারে। তবে এরই মধ্যে বাংলাদেশের জন্য এসেছে চমক। চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসনের পরিবর্তে পূর্ণ রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। তার নিয়োগ ও অনুমোদনের জন্য পাঠানো হয়েছে সিনেটে। এই দুজনের নিয়োগ চূড়ান্ত হলে এই অঞ্চলে একমাত্র পাকিস্তানে যুক্তরাষ্ট্রের কূটনীতি চলবে চার্জ দ্য অ্যাফেয়ার্সের মাধ্যমে। গত জানুয়ারি থেকে এই দায়িত্বে আছেন নাতালি এবাকের। বাংলাদেশেও চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগ দেওয়া হয় জানুয়ারিতে। প্রশ্ন হলো, 8 মাসের মাথায় কেন পরিবর্তন আনার কথা ভাবলেন ডোনাল্ড ট্রাম্প? ট্রেসিয়ান জ্যাকবসনকে কি কোনো কারণে মিশনে ব্যর্থ মনে করা হচ্ছে? সূত্রগুলো বলছে, বাংলাদেশের সাথে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা 3টি ইস্যু সুরাহা করতে পারছে না যুক্তরাষ্ট্র দূতাবাস। একটি হলো রাখাইন করিডোর। ব্যাপক আলোচনায় আসার পর বিষয়টি নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী থেকে কড়া আপত্তি জানানো হয়। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতি আগ্রহী ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল। কিন্তু সরকার জনরোষে পড়ে বিষয়টি থেকে আপাতত সরে আসে। 2019 সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার আরও একটি ইস্যুতে 2টি চুক্তি করার চেষ্টা করে আসছে। সেটি হলো প্রতিরক্ষা চুক্তি। শেখ হাসিনা সরকার আমল থেকে দেশটি চুক্তি 2টি করার চেষ্টা করে আসছে। 2019 সালের জানুয়ারি থেকে অস্ত্র বিক্রির প্রসঙ্গ তুলে বাংলাদেশের সঙ্গে সামরিক চুক্তির বিষয়টিকে সামনে আনে যুক্তরাষ্ট্র। 2টি চুক্তির খসড়াও তারা বাংলাদেশ সরকারকে দিয়েছে। একটি হলো আকসা, আরেকটি হলো জিসুমিয়া। নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আকসা বা দ্য একুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট হচ্ছে সামরিক রসদ বিষয়ক একটি রূপরেখা চুক্তি।
মূলত সামরিক রসদ সরবরাহ এ সংক্রান্ত নানা ধরনের সেবা আর মেরামতের উপাদান রয়েছে এই চুক্তিতে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে চুক্তিটি সই করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জেসোমিয়া বা জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট হচ্ছে মার্কিন সরকার ও মার্কিন সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সইকারী দেশের সরকার ও সমরাস্ত্র বিষয়ক বিশেষায়িত সংস্থার মধ্যে সম্পাদিত গোপন তথ্য বিনিময়ের চুক্তি। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র যে 4টি সামরিক চুক্তি সই করেছে তার মধ্যে এটি অন্যতম। ২০০২ সালে ভারতের সঙ্গে চুক্তিটি সই করেছে যুক্তরাষ্ট্র। ২০১৯ সালের ১৩ এপ্রিল ওয়াশিংটনে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের বৈঠক হয়েছিল। সে বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র এই দুটি চুক্তি করার চেষ্টা করে আসছিল, কিন্তু ২০২২ সালে তখনকার শেখ হাসিনার সরকার সরাসরি না করে দেয়। মূলত তারপরই পিটার হাসকে পাঠানো হয় বাংলাদেশে। শেখ হাসিনার বিদায়ের পর অধ্যাপক ইউনূসের আমলেও দেশটি চুক্তি দুটি সম্পাদনের চেষ্টা করে আসছে। বিশেষ করে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন এই 3টি বিষয় নিয়ে অনেক দৌড়ঝাঁপ করেছেন। তবে রাখাইন করিডোর আর প্রতিরক্ষা চুক্তি দুটিতেই কোনো সাফল্য আসেনি। জ্যাকবসনের আগে পিটার হাসও এই অ্যাসাইনমেন্টে ফেল করেছিলেন। জ্যাকবসনের জায়গায় পাঠানো হচ্ছে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে, যার একসাথে বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে, রাজনৈতিক সংঘাতময় দেশগুলোতে কাজ করার এক্সপিরিয়েন্স, সাথে ঝুলিতে আছে প্রতিরক্ষা খাতের বিশাল ক্যারিয়ার। ব্রেন্ট ক্রিস্টেনসেনের জীবন বৃত্তান্ত বেশ জটিল। এক কথায় বলা যায় সংঘাতময় পরিস্থিতি নিয়ে তিনি রীতিমতো বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী ব্রেন্ট ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ঢাকার দূতাবাসে আগেও তার কাজ করার অভিজ্ঞতা আছে। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় আমেরিকান দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর দায়িত্ব পালন করেন। তবে গত কয়েক বছরের বিশেষ কিছু অ্যাসাইনমেন্টের সঙ্গে সরাসরি যুক্ত হন ব্রেন্ট। ২০২২ সালের আগস্ট থেকে গত জানুয়ারি পর্যন্ত ছিলেন কমান্ডার অফ ইউনাইটেড স্টেটস কমান্ডার বৈদেশিক নীতি উপদেষ্টা। তিনি এই প্রতিষ্ঠানের বৈশ্বিক কৌশলগত প্রতিরোধ মিশনের বৈদেশিক নীতি সংক্রান্ত প্রভাব বিষয়ে পরামর্শ দেওয়ার কাজ করেন। এরপর জানুয়ারিতে তাকে অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারির দায়িত্ব পালনকারী সিনিয়র অফিসার হিসেবে মনোনীত করেন ট্রাম্প প্রশাসন। ঢাকায় আসার আগেও ব্রেন্টের সংশ্লিষ্টতা আমরা দেখতে পেয়েছি। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ছিলেন স্টেট ডিপার্টমেন্টের পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্স ব্যুরোর রিজিওনাল সিকিউরিটি অ্যান্ড আর্মস ট্রান্সফার্স অফিসের ডেপুটি ডিরেক্টর। এছাড়া স্টেট ডিপার্টমেন্টে পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক অফিসে বাংলাদেশ কান্ট্রি অফিসার, রিয়াদের দূতাবাসে ইকোনমিক অফিসার এবং হো চি মিন সিটির কনসুলেট অফিসে দায়িত্ব পালন করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। প্রশ্ন হলো, পড়ালেখা এবং চাকরি ক্ষেত্রের বড় একটি অংশে সমনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত একজন ঝানু কূটনীতিককে কেন বাংলাদেশে পাঠানোর জন্য বেছে নিচ্ছেন ট্রাম্প? আবার একই সঙ্গে ভারতে তিনি নিয়োগ করেছেন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ একজনকে। পাকিস্তানকে বাদ দিয়ে হঠাৎ কেন ভারত ও বাংলাদেশকে কূটনৈতিক দিক থেকে বেশি গুরুত্ব দিয়ে রাষ্ট্রদূত নিয়োগে আগ্রহ হয়ে উঠলেন? দর্শক, কূটনীতিক হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের কাছে ভারতের জন্য মনোনীত সার্জিও গোর বলতে গেলে দুধের শিশু। সার্জিওর কূটনীতিক হিসেবে তেমন কোনো অভিজ্ঞতাই নেই। বহুগুণে অভিজ্ঞ এক জানো কূটনীতিককে ভারতে না পাঠিয়ে বাংলাদেশে পাঠানোর প্রস্তাব